পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে সৌদিতে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, আইআরজিসির কার্যালয় ধ্বংসের দাবি। সংঘাতের মধ্যেই ইরানে ভূমিকম্প, বড় পরিসরে আক্রমণের হুঁশিয়ারি ট্রাম্পের। Today, the United States military continues to carry out large-scale combat operations in Iran. মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ ওয়াশিংটনের। হরমুজ প্রণালী বন্ধ আর জ্বালানি স্থাপনায় হামলায় তেল গ্যাসের বিশ্ববাজারে অস্থিরতা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। মার্কিন আগ্রাসনে সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহতের প্রতিশোধে মরিয়া ইরান। সৌদি আরবে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রয়েছে। এছাড়া হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। এদিকে ইরানে আরও বড় আকারে আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপসাগরীয় দেশগুলো থেকে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 700। এর মধ্যেই দেশটিতে 4.3 মাত্রার ভূমিকম্প হয়েছে। উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামনির হত্যার প্রতিবাদে অঞ্চল জুড়ে আক্রমণ অব্যাহত রেখেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে সৌদি আরবে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা চালায় ইরান। এতে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। হামলার মুখে সৌদি আরব ও কুয়েতে দূতাবাস সেবা সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। কানাডা ও রিয়াদে দূতাবাস সাময়িক স্থগিত করেছে। কাতার, কুয়েত, বাহরাইন, আমিরাতেও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সেনারা। দুবাইয়ে অস্ট্রেলিয়ার সেনাদের লক্ষ্য করেও আক্রমণ চালানো হয়েছে। ইরানেও অব্যাহত রয়েছে হামলা। একের পর এক স্থাপনায় আইআরজিসির নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। তেহরানে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলায় বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ছে হতাহতের সংখ্যা। দেশটির স্কুল ও হাসপাতালে হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পশ্চিমাদের আগ্রাসনের মুখে ইরান আত্মসমর্পণ কিংবা নীরব থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইরান প্রতিবেশী দেশে আক্রমণ করছে না, শুধু যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরা প্রতিবেশী দেশগুলোর মুখোমুখি নই, সেই সব দেশের ভূখণ্ডে অবস্থানরত মার্কিন বাহিনীর সঙ্গে লড়াই করছি। আমরা একই সঙ্গে মোকাবেলা করছি সেই মার্কিনী ও ইসরায়েলিদের যারা দিনরাত নানান উপায়ে আমাদের উপর হামলা চালাচ্ছে। এদিকে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ভবিষ্যতে ইরানে স্থল অভিযানের জন্য সেনা পাঠানো হতে পারে বলে জানান ট্রাম্প। সেই সঙ্গে উপসাগরীয় দেশগুলো থেকে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থা মার্কিন জনগণের জন্য যে হুমকি তৈরি করেছে তা ধ্বংস করার জন্য আমরা অভিযান চালিয়ে যাব। আমরা 4 থেকে 5 সপ্তাহের পূর্বাভাস দিয়েছিলাম, তবে এর চেয়ে বেশি লড়াই করে যাওয়ার সক্ষমতা আমাদের আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অনন্তকাল চলবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে বিশ্বের 20% তেল চলাচলের রুট হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি। প্রণালী দিয়ে চলাচল করা সব ধরনের নৌযানে হামলার হুমকি দিয়েছে বাহিনীটি। গত কয়েকদিনে বেশ কয়েকটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। রাহানুল রানা, সময় সংবাদ। ইরানে মার্কিন ইসরায়েল হামলার বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। রবিউল, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে ইরান এবং ইসরায়েল এবং আমেরিকার হামলা, পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি হতাহতের সংখ্যা বাড়ছে এবং বিভিন্ন জায়গায় হামলা এবং পাল্টা হামলা চলছে। একটু আগেই ইরানের ফরেন মিনিস্টার, যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি জানিয়েছেন যে তারা আলোচনা করতে নাকচ করেছেন এবং তিনি বলেছেন যে শয়তানের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে চায়। তাহলে যুদ্ধের সমাপ্তি কি হবে কিনা, বা এর আগে নেতানিয়াহু বলেছেন যে যুদ্ধ বছরের পর বছর চলবে না। যুদ্ধের এখন পর্যন্ত সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে যে এই যুদ্ধটা কিছুটা দীর্ঘমেয়াদী হতে পারে। প্রথমে ধারণা করা হচ্ছিল যে 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত এই যুদ্ধ গড়াতে পারে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের কাছে যে অস্ত্র রয়েছে সেটা অনন্তকাল চলতে পারে, এই ধরনের একটা কথা বলেছে। তবে তার যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, তিনি কিন্তু বলেছেন যে এই যুদ্ধ তো অবশ্যই শেষ হবে, চিরকাল তো কোনো যুদ্ধ চলতে পারে না। কিন্তু সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে যে যুদ্ধটা একটু দীর্ঘমেয়াদী হতে পারে, কারণ এরই মধ্যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে কাতার, কুয়েত
এবং সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি ডজন খানেকেরও বেশি দেশ থেকে মার্কিন নাগরিকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে ইরানে যে হামলা হবে, যে ভয়াবহতার তারা যে পরিকল্পনা রয়েছে সেই শক্তি তারা এখনও দেখায়নি। আমার কাছে কিছু তথ্য আছে, আমরা একটু দেখে নিতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে তেহরান এবং লেবাননে কিন্তু ইসরায়েল অনবরত হামলা চালিয়ে যাচ্ছে। আজকেও কিন্তু হামলা চালিয়েছে। আমি যখন আপনার সাথে কথা বলছি তার কিছুক্ষণ আগেও দফায় দফায় হামলা হয়েছে। হামলার পাশাপাশি ইসরায়েল কিন্তু এরই মধ্যে লেবাননে স্থল অভিযানের ঘোষণা দিয়েছে এবং তারা সীমান্ত এলাকায় অর্থাৎ লেবাননের কিছু এলাকার নিয়ন্ত্রণ তারা এর মধ্যে নিয়েছে এবং তারা বলেছে এটা সীমান্ত সুরক্ষার জন্য কৌশলগত কারণে। আমরা জানি যে এই যুদ্ধে হিজবুল্লাহ যে তার হামলা চালিয়েছে, তারাও পাল্টা ইসরায়েলের যে সামরিক ঘাঁটি রয়েছে সেই সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে, তবে সেই হামলায় খুব একটা ক্ষয়ক্ষতির যে খবর সেটা আমরা পাইনি। এর মধ্যে আমরা জানি যে ইরানে আজকের হামলায় একদিনেই নিহত হয়েছে 96 জন। আপনার সাথে কথা বলছি তার কিছুক্ষণ আগেই কেরাম প্রদেশে ইরানের সেইখানের একটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে। সেই হামলায় 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এবং আমি যেটা বললাম, আরেকটি বিষয় হলো যে আপনার এই যে ইসরায়েলের যে আপনার পরিস্থিতি, লেবাননের যে যুদ্ধের যে ফ্রন্ট আকার বাড়ছে যুদ্ধের, এই সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে, আমরা একটু দেখে আসবো। ইসরায়েলের উত্তরাঞ্চলের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে জানায় সংগঠনটি। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে লেবানন থেকে ছোড়া অন্তত 2টি ড্রোন ভূপাতিত করেছে তারা। এদিকে বৈরুতে হামলায় প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের কমান্ডার নিহতের খবর পাওয়া গেছে। হামলা চালানো হয়েছে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মানারের কার্যালয়েও। স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল। লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহ নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মানারের কার্যালয়। হামলার পরও বিকল্প স্থান থেকে সম্প্রচার চালু রাখা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর দাবি, বৈরুতে পৃথক হামলায় তারা প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের কমান্ডার আদম আদনান আল ওথমানকে হত্যা করেছে। ইসরায়েলের দাবি, তিনি দীর্ঘদিন ধরে হামলার পরিকল্পনা, সদস্য নিয়োগ ও অস্ত্র সংগ্রহের দায়িত্বে ছিলেন। অন্যদিকে হিজবুল্লাহ শীর্ষ গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি করলেও এ বিষয়ে এখনও কিছু জানায়নি সংগঠনটি। এর আগে এদিন ভোরে ইসরায়েলের উত্তরাঞ্চলের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক ড্রোন পাঠানোর কথা জানায় হিজবুল্লাহ। তাদের দাবি, ঘাঁটির রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষ ছিল হামলার মূল লক্ষ্য। লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানায় সংগঠনটি। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া অন্তত 2টি ড্রোন ভূপাতিত করেছে তারা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচে আদ্রে লেবাননের দক্ষিণাঞ্চলের অন্তত 59টি এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেন। তার দাবি, এসব এলাকায় হিজবুল্লাহর কার্যক্রম চলছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াজ সালাম জরুরি বৈঠক ডেকে হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এমদাদ, আমরা প্রতিবেদনটি দেখলাম এবং এর আগেও আমরা দেখেছি এবং বিভিন্ন গণমাধ্যমে আমরা যে খবরগুলো পেয়েছি যে সৌদি আরবে হামলা হয়েছে, তেল শোধনাগারে হামলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় মার্কিন ঘাঁটিগুলোতে হামলা হয়েছে এবং এই হামলার পরিধি দিন দিন বাড়ছে। ইরানের এই হামলার পরে কিন্তু সৌদি আরব, কুয়েত, বিভিন্ন জায়গায় কিন্তু মার্কিন দূতাবাসগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত কিছু তথ্য আছে, আপনি দেখে নিতে চাই। সৌদি আরবে মার্কিন দূতাবাসে ইরানের আঘাত আমরা জানতে পেরেছি এবং বাহরাইনে মার্কিন ঘাঁটি কিন্তু গুড়িয়ে দিয়েছে তেহরান। আরেকটি বিষয় হলো যে আইআরজিসির যে নিয়ন্ত্রণ কক্ষ, সেই নিয়ন্ত্রণ কক্ষ কিন্তু একদম ধ্বংস করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র এবং সেইখানে তেহরানে এখন পর্যন্ত হামলা হচ্ছে এবং এই হামলাগুলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা বেছে বেছে সামরিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র যে কেন্দ্রগুলো রয়েছে, যেখান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে, সেই জায়গাগুলো তারা ধ্বংস করছে। আর এই হামলার মধ্যেই কিন্তু এমদাদ, আমরা আরেকটি তথ্য পেয়েছি, সেটা হলো ইরানে কিন্তু 4.3 মাত্রার ভূমিকম্প হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা যেটি, তাদের তথ্য মতে যে এই ভূমিকম্পের গভীরতা ছিল 10 কিলোমিটার এবং যে এলাকায় ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের পরে কিন্তু তেমন একটা ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্প নতুন করে নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে এবং এরপরে কিন্তু আরও কিছু যে বিষয়গুলো রয়েছে,
জাতিসংঘ কিন্তু উদ্বেগ জানিয়েছে যে এই হামলার কারণে তাদের যে নিরীহ শিশু, বেসামরিক শিশুগুলো ইরানে মারা যাচ্ছে, সেই বিষয়ে কিন্তু জাতিসংঘ উদ্বেগ জানিয়েছে। এবং আমরা আপনার সঙ্গে আবারও আলোচনা করব। আমরা এই মুহূর্তে একটু দেখে আসতে চাই যে আজকের এই আন্তর্জাতিক সময়ে আর কি কি থাকবে। আন্তর্জাতিক সময় আরও থাকছে, প্রথমবারের মতো পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়ানোর ঘোষণা ফ্রান্সের। জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পে কাজের পরিকল্পনা ম্যাখন। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। RFL SWR Pipe and Fittings. ইরানে হামলার বিপক্ষে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের 75% মানুষ। সম্প্রতি রয়টার্সের জরিপে দেখা গেছে প্রতি 4 জনের 3 জনই এই হামলার বিপক্ষে। জরিপের তথ্যানুযায়ী মাত্র 27% উত্তরদাতা এই হামলার পক্ষে মত দিয়েছেন। বিপরীতে 43% হামলার বিপক্ষে এবং 29% উত্তরদাতা কোনো মত দেননি। ইরানের শীর্ষ নেতাকে হত্যার পর এই হামলা সম্পর্কে প্রায় 90% আমেরিকানই অবগত আছেন। রোববার শেষ হওয়া এই জরিপ অনুযায়ী 56% আমেরিকান মনে করেন ট্রাম্প মার্কিন স্বার্থ রক্ষায় সামরিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে অতিমাত্রায় আগ্রহী। সাম্প্রতিক মাসগুলোতে ভেনেজুয়েলা, সিরিয়া ও নাইজেরিয়াতেও হামলার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। আবারও ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন রবিউল ইসলাম আমলাদ। আমরা একটু আগেই যে বিষয়টি বলছিলাম, আপনিও বলছিলেন যে ইরানে ভূমিকম্প হয়েছে এবং এর আগে যেটি হয়েছে যে ইরানের যে নাতাঞ্জ পরমাণু কেন্দ্র রয়েছে সেখানে বিধ্বস্ত হয়েছে, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং IAEA সেটা নিশ্চিত করেছে। এবং এই একটা জল্পনা কল্পনার মধ্যেও কিন্তু রয়েছে, যেহেতু যুদ্ধের দামামা চলছে এবং পাল্টা হামলা এবং হামলা চলছে, অব্যাহত রয়েছে এবং কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী একটু আগেও বলেছে যে হামলা যাতে তারা আলোচনা নাকচ করেছে এবং হামলা তারা অব্যাহত রাখবে, যুদ্ধ তারা অব্যাহত রাখবে। তাহলে এই পরমাণু কোনো কর্মসূচি করছে কিনা ইরান, আপনার কাছে কি মনে হচ্ছে? এমদাদ, আপনি ঠিকই বলেছেন। এই মুহূর্তে আসলে যুদ্ধের যে গতি প্রকৃতি সেটা কিন্তু ভবিষ্যৎবাণী করা খুবই কঠিন হয়ে পড়েছে। প্রথম কথা হলো যে জাতিসংঘের যে পরমাণু পর্যবেক্ষণ সংস্থা তারা বলেছে যে নাতানজ যে পরমাণু স্থাপনা সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের এই বক্তব্যের পরপরই কিন্তু আমরা ইরানে ভূমিকম্পের খবর পেলাম। হ্যাঁ। এবং আরও একটি বিষয় যে দেখতে পাচ্ছি যে ট্রাম্প কিন্তু বলেছে যে তারা আরও হামলা চালাবে এবং সেটার পরিসর হবে ব্যাপক এবং ভয়াবহ। এবং ট্রাম্প তিনি বলেছেন চিরকাল যুদ্ধ চালানোর মতো অস্ত্রের মজুদ তার রয়েছে। কিন্তু আমরা যেটা বলেছিলাম এর আগেও আপনাকে, যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট তিনি কিন্তু বিপরীতমুখী কথা বলেছেন যে ইরানে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র। আবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনিও কিন্তু বলেছেন যে এই যুদ্ধ আসলে খুব শর্ট টার্ম, তাদের যে লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়ন হলেই চলে আসবে। কিন্তু আমরা দেখেছি যে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী গতকাল তিনি বলেছেন যে হয়তো প্রয়োজন বোধে যদি প্রয়োজন হয় তবে সেইখানে তারা স্থল অভিযানও চালাতে পারে, তবে সেটির সম্ভাবনা এখনও আসেনি। আরেকটি বিষয় যে আমরা ভূমিকম্পের যে কথাগুলো বলতেছিলাম, এই ভূমিকম্পের মধ্যেই কিন্তু যে তুরস্কের যে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি কিন্তু এই বর্তমান যে যুদ্ধের পরিস্থিতি সেই যুদ্ধের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। যে এই ভূমিকম্পের পরপরই কিন্তু তিনি কথা বলেছেন। সেইখানে তিনি বলেছেন যে ইরান মধ্যপ্রাচ্যে যেভাবে অগ্রসর হচ্ছে, অর্থাৎ অন্যান্য যে প্রতিবেশী দেশগুলো, পারস্য উপসাগরীয় দেশগুলোতে হামলা চালাচ্ছে, এই হামলাগুলো আসলে যুদ্ধের ব্যাপ্তিটা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। কিন্তু সেই সঙ্গে তিনি বলেছেন যে ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের বর্তমান যে পরিস্থিতি সেইখানে পরিস্থিতি মনে হচ্ছে না যে তারা সহসাই এই যুদ্ধের ইতি টানবে। কারণ ট্রাম্পের যে বক্তব্য সেই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হচ্ছে দীর্ঘমেয়াদে এই যুদ্ধ হতে পারে। তিনি এই সঙ্গে আরও একটি বিষয় উদ্বেগ জানিয়েছেন যে ইরানের যে প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ তাদের যে সমরাস্ত্র ভাণ্ডার, ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার, সেই ভাণ্ডারের যে পরিস্থিতি সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না। কারণ বলা হচ্ছে যে রবিউল ইসলাম আমলাদ, আপনার কাছে আবারও আসবো। এবং অধিকাংশ মার্কিনই কিন্তু এই ইরান যুদ্ধের পক্ষে নয়, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর পক্ষে নয়। একটু আগে আমরা সেটি দেখছিলাম, আবারও আপনার কাছে আসবো। ইরানে হামলা চালাতে স্পেন অবস্থিত যুক্তরাষ্ট্র স্পেন যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র স্পেনের যৌথ ঘাঁটি ব্যবহার করছে না এবং ভবিষ্যতেও করবে না বলে জানিয়েছে মাদ্রিদ। রোতা নৌ ঘাঁটি ও মরুন বিমান ঘাঁটি যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হলেও সেগুলো স্পেনের সার্বভৌম নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোব্লেস স্পষ্ট করেছেন মানবিক প্রয়োজনে ব্যতিক্রম ছাড়া এসব ঘাঁটি কোনো সামরিক সহায়তা দেবে না। তবে পাল্টা হামলায় উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করায় ইরানকেও নিন্দা জানিয়েছে দেশটি।
আন্তর্জাতিক সময় আরও থাকছে। আফগানিস্তান পাকিস্তান উত্তেজনা অব্যাহত। বাগ্রাম বিমান ঘাঁটিতে ইসলামাবাদের হামলা প্রতিহতের দাবি তালেবান প্রশাসনের, হতাহত নিয়ে পাল্টাপাল্টি দাবি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর পর সংঘাত ছড়িয়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। তবে যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য এখনো স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্যে গেল 2 দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক অভিযানের উদ্দেশ্য নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন তিনি। এদিকে নেতানিয়াহুর লক্ষ্য ইরানের ইসলামী প্রজাতন্ত্র ধ্বংস করে দেয়া, অন্যদিকে তেহরানের সংজ্ঞায় বিজয় মানে টিকে থাকা। তবে শেষ পর্যন্ত এই যুদ্ধ কোথায় গিয়ে গড়াবে তা এখনো অনিশ্চিত। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার চতুর্থ দিনেও অস্পষ্ট কোন দিকে যাচ্ছে যুদ্ধের মোড়। এরই মধ্যে সংঘাত ছড়িয়েছে গোটা উপসাগরীয় অঞ্চলে। যুদ্ধ শুরু হলে তা নিয়ন্ত্রণে আনা বেশ কঠিন। তবে সব পক্ষেরই নির্ধারিত কিছু লক্ষ্য থাকে, যা অর্জন তাদের বিজয় হিসেবে বিবেচিত হয়। বিশ্লেষকদের মতে ট্রাম্প এমন এক যুদ্ধ শুরু করেছেন যা প্রকৃতপক্ষে তার নয়। তাহলে প্রশ্ন আসে, ইরান আক্রমণ করে যুক্তরাষ্ট্রের ফায়দা আসলে কোথায়? মার্কিন প্রেসিডেন্ট তার ফ্লোরিডার বাসভবন মার-এ-লাগো থেকে যুদ্ধের ঘোষণা দেন। তিনি বিজয়ের যে ধারণা দেন তা এক ধরনের চেকলিস্টের মতো। ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প মাটির সঙ্গে মিশিয়ে দেয়া এবং দেশটির নৌবাহিনী নিশ্চিহ্ন করে দেয়া, সেই সঙ্গে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে অকার্যকর করা যাতে তারা যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের বিরুদ্ধে হামলা চালাতে না পারে। এছাড়া তেহরানের শাসন ব্যবস্থাকে এতটাই দুর্বল করে দেয়া যাতে ইরানের জনগণই ক্ষমতা দখল করতে পারে। তবে ইতিহাস বলছে কেবল আকাশপথে হামলা চালিয়ে কোনো শাসন ব্যবস্থা উৎখাতের নজির নেই। ইরাক বা লিবিয়ায় শাসন ব্যবস্থা পরিবর্তন সম্ভব হয়েছিল স্থল অভিযানের মাধ্যমে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর হিসাব কিছুটা ভিন্ন হলেও লক্ষ্য একই, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দেয়া। বহু দশক ধরে তেহরানকে প্রধান হুমকি হিসেবে দেখে আসছে তেল আবিব। নেতানিয়াহুর বিশ্বাস, ইসলামী প্রজাতন্ত্র পারমাণবিক অস্ত্র তৈরি করে ইসরায়েল ধ্বংস করতে চায়, তাই ইরানকে ভেঙে দেয়াই তার অন্যতম লক্ষ্য। এছাড়া নিরাপত্তা ব্যর্থতার দায়ে অনেক ইসরায়েলি তাকে দায়ী করেন। ইরানের বিরুদ্ধে নির্ধারিত বিজয় তাকে রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে ফিরিয়ে আনতে পারবে বলে বিশ্বাস তার। তবে তেহরানের সংজ্ঞায় বিজয় মানে শাসন ব্যবস্থায় টিকে থাকা। ইসলামী প্রজাতন্ত্রের কাঠামো গড়ে উঠেছে বহুস্তরীয় রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উপর। ইসলামী রেভলিউশনারি গার্ড আইআরজিসি এবং বাসিজ বাহিনী শুধু সামরিক শক্তিই নয়, অর্থনৈতিক ও আদর্শিক ভিত্তিও নিয়ন্ত্রণ করে। শীর্ষ নেতৃত্ব নিহত হলেও ব্যবস্থাটি ধসে পড়বে এমন নিশ্চয়তা নেই, বরং মার্কিন মিত্রদের এই আগ্রাসন শাসন ব্যবস্থাকে আরও সংহত করতে পারে। তাই শেষ পর্যন্ত এই যুদ্ধ কোথায় গড়াবে তা এখনো অনিশ্চিত। বরকতুল্লাহ, সময় সংবাদ। আবারও মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনা করব। আমাদের সহকর্মী রবিউল ইসলাম আমাদের সঙ্গে আছেন। আমরা একটু আগেই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, যে বিভিন্ন জায়গায় হামলা এবং পাল্টা হামলা করছে ইরান, এবং ইরানেও হামলা করছে। একটু আগেই যে খবরটি পেলাম আমরা, যে মধ্য ইসরায়েলে ইরানের মিসাইল আঘাত করেছে। এই যে হামলা পাল্টা হামলা এগুলো চলছে এবং বিশ্ব অর্থনীতি সেটা কিন্তু হুমকির মুখে পড়ছে, এই বিষয়ে যদি একটু জানাতেন। একদম এমদাদ, বিশ্ব অর্থনীতি কিন্তু চরমভাবে হুমকির মুখে পড়ছে। আমরা যদি এ সংক্রান্ত তথ্য দেখি, সেটি হলো যে এই মুহূর্তে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে আইআরজিসি, এবং এর প্রভাবে কিন্তু এশিয়া ইউরোপে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। আমরা জানি যে ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু প্রায় 50% গ্যাসের দাম বেড়ে গেছে। বিশেষ করে ব্রিটেন এবং ফ্রান্সের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। আরেকটি বিষয় যে কাতারের এলএনজি উৎপাদন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এই এলএনজি উৎপাদন যখন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু এই ইউরোপের বাজারে কিন্তু জ্বালানির অস্থির অবস্থা বিরাজ করছে। আরেকটি বিষয় যে বৈশ্বিক যে গ্যাস বাজারে বড় ধাক্কার সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং কাতারের যে এলএনজির বিকল্প নেই তা কিন্তু আমরা কিন্তু এরই মধ্যে আভাস পাওয়া গেছে। 2022 সালের চেয়েও বড় সংকটের আভাস কিন্তু দেওয়া হয়েছে বিভিন্ন গণমাধ্যম এবং এতে। এবং আরও একটি বিষয়, সেটি হলো যে এই হরমুজ প্রণালী বন্ধের কারণে কিন্তু বিশেষ করে যার প্রভাব পড়বে, তার চীন, ভারত, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া সবচেয়ে ঝুঁকিতে রয়েছে। বিশ্বের 1/5 এলএনজি পরিবহন করা হয় কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে। আরেকটি বিষয় যে এই হামলার কারণে কিন্তু অর্থনীতির যে বড় প্রভাব পড়েছে, তার সবচেয়ে বড় মধ্যপ্রাচ্যের বড় অর্থনীতি দেশ বলা হয় সংযুক্ত আরব আমিরাত। সেই আরব আমিরাতের কিন্তু বড় বড় ইউরোপের বলেন, তাদের কিন্তু এশিয়ার যে শাখা, সেই শাখাগুলো কিন্তু দুবাই অবস্থিত ছিল, এবং এখানে বড় বড় কোম্পানির নির্বাহী কর্মকর্তারা থাকতেন। তারা কিন্তু এখন দুবাই ছাড়ার হিড়িক পড়েছে। এর মধ্যে প্রাইভেট জেটে করে তারা বিভিন্ন দেশে চলে যাচ্ছে নিরাপদ আশ্রয় খোঁজে। জি, রবিউল ইসলাম আহমদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা আশা করছি যে সংঘাত থেমে যাক এবং বিশ্ব অর্থনীতি আবার ঘুরে দাঁড়াক। জি, আপনাকেও ধন্যবাদ। আমাদের সহকর্মী রবিউল ইসলাম আহমদ আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন।
ইরান ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের অসম লড়াই। ইরানের এক একটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র $35,000, বিপরীতে এটি ধ্বংস করতে তাদের ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যয় হচ্ছে $5 থেকে $40 লাখ পর্যন্ত। এপিক ফিউরি হামলার প্রথম 24 ঘন্টাতেই প্রায় 70 কোটি 80 লাখ মার্কিন ডলার খরচ হয়েছে। ইরানে অপারেশন এপিক ফিউরি নামে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর থেকেই ব্যয় নিয়ে জোর আলোচনা শুরু হয়। আনাদোলা এজেন্সির বরাতে এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, হামলার প্রথম 24 ঘন্টাতেই যুক্তরাষ্ট্রের প্রায় 70 কোটি 80 লাখ মার্কিন ডলার খরচ হয়েছে। হামলার আগে বিমান ও নৌবহর পুনর্বিন্যাস সহ সামরিক প্রস্তুতিতে অতিরিক্ত প্রায় 6 কোটি 30 লাখ ডলার ব্যয় হয়েছে। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, ইরানের এক একটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র $35,000। বিপরীতে এটি ধ্বংস করতে এক একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যয় হচ্ছে $5 থেকে $40 লাখ। বিশ্লেষকদের মতে এই ব্যয়ের বৈষম্যই ইরানের সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হয়ে উঠেছে। পাশাপাশি কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ ফুরিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ইরানের কাছে বিভিন্ন ধরনের ড্রোনের মজুদ রয়েছে 80,000 থেকে 1 লাখ। মাসিক উৎপাদন সক্ষমতা বিবেচনায় নিলে তারা দীর্ঘ সময় ধরে হামলা অব্যাহত রাখতে পারে। যুক্তরাষ্ট্রের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি ইন্টারসেপ্টরের দাম প্রায় $1.5 কোটি এবং পুনরায় উৎপাদনের সময় লাগে কয়েক বছর। এমন পরিস্থিতিতে কম খরচের বিকল্প খোঁজা হচ্ছে। এর মধ্যে রয়েছে স্বল্প মূল্যের গাইডেড রকেট এবং ইসরায়েলের আয়রন ড্রিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থা, যা প্রতি শটে খুব কম খরচে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি অভিযানের প্রতিবাদে উত্তাল বিশ্বের নানা শহর। প্রতিবাদে গর্জে উঠেছে মার্কিন নাগরিকরাও। যুক্তরাষ্ট্রের জর্জিয়া, সান ফ্রান্সিসকো ও নিউ ইয়র্কের রাস্তায় বিক্ষোভে নামে শত শত মানুষ। তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি জানায় তারা। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় পোড়ানো হয় মার্কিন পতাকা। ইরানের যৌথ হামলার প্রতিবাদে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বিক্ষোভ করেন অনেকে। পতাকা পুড়িয়ে ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলার নিন্দা জানান তারা। অভিযোগ করে বলেন, এই হামলা আঞ্চলিক অস্থিরতা বাড়ানোর পাশাপাশি বেসামরিক প্রাণহানি ঘটাচ্ছে। মধ্যপ্রাচ্যে কর্মরত প্রায় 24 লাখ ফিলিপিনো শ্রমিকের নিরাপত্তা এবং তেলের দামের সম্ভাব্য ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আন্দোলনকারীরা। প্রতিবাদ হচ্ছে যুক্তরাষ্ট্রের ভেতরেও। জর্জিয়ার আটলান্টায় স্টেট ক্যাপিটাল ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা নো ওয়ার অন ইরান বলে স্লোগান দেন। তারা যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট কমিয়ে জনসেবায় ব্যয়ের দাবি জানান। একই রাতে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে শত শত মানুষ সমাবেশ করে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। অনেকে অভিযোগ করেন, এই সংঘাত মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আমি এখানে ইরানের উপর মার্কিন ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাতে এসেছি। আমার পরিবার, আমার সব আত্মীয় স্বজন এখন বোমা হামলার শঙ্কায় বাস করছে। আমরা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুই দেশকেই আক্রমণ বন্ধের আহ্বান জানাচ্ছি। নিউ ইয়র্কেও চলছে প্রতিবাদ। শহরের কলম্বাস সার্কেলে জড়ো হয়ে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কড়া সমালোচনা করেন। তাদের বক্তব্য, এই যুদ্ধ মার্কিন জনগণের নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের ফল। রাস্তা জুড়ে স্টপ দ্য ওয়ার ইন ইরান স্লোগান তুলে তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি জানানো হয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে পাকিস্তানের হামলা প্রতিহতের দাবি করেছে তালেবান প্রশাসন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘাতে পাকিস্তানের গোলাবর্ষণে অন্তত 36 বেসামরিক আফগান নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রশাসন। অন্যদিকে ইসলামাবাদের দাবি 46টি স্থানে বিমান হামলা চালানো হয়েছে এবং 400-এর বেশি আফগান সেনা নিহত হয়েছেন। পাকিস্তান আফগানিস্তানের টানা কয়েকদিন ধরে চলা সীমান্ত সংঘাতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। পাকিস্তান এরই মধ্যে আফগানিস্তানের সঙ্গে খোলা যুদ্ধ চলছে বলে ঘোষণা দিয়েছে। আফগানিস্তান দাবি করেছে, রাজধানী কাবুলের উত্তরে অবস্থিত বাগরাম বিমান ঘাঁটিতে পাকিস্তানের বিমান হামলার চেষ্টা তারা নস্যাৎ করেছে। পারওয়ান প্রদেশের পুলিশ জানায়, ভোরের দিকে পাকিস্তানের কয়েকটি যুদ্ধবিমান আফগান আকাশসীমায় ঢুকে বাগরাম ঘাঁটিতে বোমা হামলার চেষ্টা চালায়। আফগান বাহিনী রুশ নির্মিত জেট U-23 অ্যান্টি এয়ারক্রাফট গান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাল্টা জবাব দিয়ে হামলা প্রতিহত করে বলে দাবি করা হয়। হতাহত বা বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
বাগরাম বিমান ঘাঁটিতে একসময় আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ন্যাটোর সবচেয়ে বড় সামরিক ঘাঁটি ছিল এবং ২০ বছরের যুদ্ধে এটি ছিল কেন্দ্রবিন্দু। বিশ্লেষকদের মতে এবারই প্রথম পাকিস্তান সরাসরি আফগান সরকারি স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে, যা আগের অভিযানের তুলনায় বড় পরিবর্তন। সংঘাতের সূত্রপাত হয় যখন আফগানিস্তানের তালেবান শাসক গোষ্ঠী পাকিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে হামলার জবাবে সীমান্তে পাল্টা আঘাত হানে। ইসলামাবাদ অভিযোগ করে আফগানিস্তান তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপিকে আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানের ভেতরে সশস্ত্র হামলা চালাচ্ছে। কাবুল এই অভিযোগ অস্বীকার করে। এদিকে কাতার সহ কয়েকটি দেশ মধ্যস্থতার প্রস্তাব দিলেও এখন পর্যন্ত যুদ্ধবিরতির কোনো অগ্রগতি হয়নি। কাবুল ও ইসলামাবাদ দুই রাজধানীতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।